হরি গুরুচাঁদ প্রেমানন্দ একবার হরি ধ্বনি বলো বল, হরি বলো, হরি বলো। ভক্তরা আপনারা যে যেখানেই আছেন সামনে এসে আসন গ্রহণ করুন। সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুর মহাশয় বক্তব্য পরিবেশন করবেন এবং ভক্তদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, আমরা আপনাদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছি যথেচ্ছ পরিমাণে। আপনারা কেউ প্রসাদ না গ্রহণ না করে যাবেন না। জয় হরি বল। আজকে সিলিন্ডার যে সভা, অর্থাৎ মতুয়াদের যে জনসভা, সেই সভা থেকে আজকে উপস্থিত আছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রদ্ধেয় সুব্রত ঠাকুর মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনেক অনেক পদাধিকারী উপস্থিত। আমাদের মধ্যে নদিয়া দক্ষিণ জেলা কমিটির পদাধিকারী, বিশেষ করে সভাপতি মুকুটমণি অধিকারী, আরও অন্যান্য কর্মীবৃন্দ, নেতৃত্ববৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছে আজকে লোককবি অসীম সরকার, এবং আমাদের মধ্যে উপস্থিত আছে মতুয়া মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর। উপস্থিত আমার সম্মুখে যারা এই মতুয়া ধর্মকে বাঁচিয়ে রেখেছেন বা মতুয়া ধর্মের কর্মধারাকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সাধু গুরু গোসাই পাগল দলপতি মায়েরা এবং যারা স্থানীয় মতুয়া সুহৃদ ব্যক্তি, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আমার পক্ষ থেকে অভিনন্দন এবং গুরুজনদের প্রতি আমার প্রণাম। যে বিষয়ে আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে, সেই বিষয়ের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে নাগরিকত্ব আইনকে লাগু করতে হবে, অর্থাৎ প্রত্যেকজন মানুষকে সিটিজেনশিপ কার্ড ধরিয়ে তাদের ভারতবর্ষের নাগরিকত্ব এবং তাদের অধিকার দিতে হবে। এই হচ্ছে মূল কথা। সেই মূল কথায় বাধা কোথায় কোথায় আমাদের বুঝতে হবে। একদম সহজ সরল ভাষায় অল্প কিছু কথা বলবো, বেশি কথা নয়। বাধা হচ্ছে এই নাগরিকত্ব আইন যখন হয়েছে তখন তার জন্য এই নাগরিকত্ব একটা বিল আনা হয়েছিল। সেই বিল পার্লামেন্টের উভয় কক্ষ, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দু জায়গাতেই পাশ হয়েছে। আমিও একখানা ভোট দিয়েছি পাশ করানোর জন্য লোকসভা থেকে। 299 খানা ভোট পড়ে আমরা জিতেছিলাম, সংখ্যা গরিষ্ঠতা আমরা জিতেছিলাম। 299টা ভোট পড়েছিল পক্ষে, আর বিপক্ষে যারা বিরোধিতা করেছে তাদের কটা যেন পড়েছিল, 45টা না কটা। যাই হোক, বিষয় হচ্ছে ভারতবর্ষের সংবিধানে এটা সংরক্ষিত হয়ে গেছে। কখন সংরক্ষিত হলো? আমাদের অসীমবাবু একটু আগে বলে গেলেন, যখন রাষ্ট্রপতি স্বাক্ষর করে তাকে সাংবিধানিক সাক্ষরতা দিয়ে যখন সাংবিধানিক অধিকার দিল তখন। এরপরে সুপ্রিম কোর্টে কেস করেছে এই দলগুলো, যখন তারা পার্লামেন্টে আমাদের সঙ্গে পারেনি, উভয় কক্ষে বিরোধী দল কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরো অনেক দল আছে, অনেক দল আছে যারা এর বিরোধিতা করেছিল। তো সেমতো অবস্থায় যখন তারা পারেনি তখন সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেস হয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টে সিএ এই আইনের বিরুদ্ধে 68 খানার উপরে কেস আছে। যে কেস এখন যেহেতু এই কোভিড মহামারী, সেই কোভিড মহামারীর জন্য সুপ্রিম কোর্ট বন্ধ। তাই সুপ্রিম কোর্ট যেহেতু বন্ধ, সেহেতু এটা ডাইরেক্ট যে গেজেট নোটিফিকেশন বেরিয়েছে হোম মিনিস্ট্রির পক্ষ থেকে, সেটাকে ডাইরেক্ট লাগু করা যাচ্ছে না। সুপ্রিম কোর্ট সেই কেসগুলোকে
খারিজ করে দিয়ে ডিক্লিয়ারেশন দেবে যে এটা সোসাইটির জন্য এলিজিবল, অর্থাৎ সোসাইটির জন্য লাগু হওয়ার সমর্থক, তখন এটা ডাইরেক্টলি সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে এটা করতে পারবে। এটা হচ্ছে একদম সিস্টেম, কারণ এত পরিমাণে কেস জমা পড়েছে যেটা পেন্ডিং হয়ে আছে। তো এ মতো অবস্থাতে আমরা তো আর বসে থাকতে পারবো না। 9 মাস পার হয়ে গেল, তা 9 মাসের মধ্যে যদি এই কেস লাগু না হয়, 3 মাস অন্তর অন্তর সেই কেসের এক্সটেন্ড করাতে, অর্থাৎ বাড়াতে হয়। এই 6 মাসের পরে 3 মাস বাড়ানো হলো, 3 মাসের পরে আরো 3 মাস বাড়াতে হতে পারে, আরো 3 মাস বাড়াতে হতে পারে। এরকম যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট একটা ডিক্লিয়ারেশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বাড়াতে হতে পারে, এটা একদম পরিষ্কার। কিন্তু যত সময় বয়ে যাবে তত এই বিষয়টা হালকাও হয়ে যাবে, অর্থাৎ সিএ লাগু করা না লাগু করার ভিতরে কোনো পার্থক্য থাকবে না। তাই আমরাও এই নিয়ে চিন্তিত যে এটা কেন্দ্রীয় সরকার প্রচেষ্টার মধ্য দিয়ে এটাকে তাড়াতাড়ি ভাবে সুপ্রিম কোর্ট খোলার সাথে সাথে এটাকে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করুক। পাশাপাশি যে সমস্ত দলরা, অর্থাৎ যে সমস্ত রাজনৈতিক দলরা এই সিএর বিরোধিতা করছে তাদেরকে বলবো, মতুয়া ভোট তো আপনারা পাবেনই না, এবং শুধু মতুয়া ভোট নয়, সমগ্র উদ্বাস্তু মানুষদের ভোটও আপনারা পাবেন না। কারণ আপনারা 2003 সালের ওই সময় থেকে আপনারা নাটক করে আসছেন। কোনো মানুষের ভুল হতে পারে, কোনো সরকারের ভুল হতে পারে, কিন্তু সদিচ্ছা থাকলে সেই ভুলকে সংশোধন করা যায়। কিন্তু বর্তমান রাজ্য সরকার, তার সেই সদিচ্ছা নেই যে এই উদ্বাস্তু মানুষরা বা এই মতুয়া মানুষরা ভারতবর্ষের নাগরিকত্ব পাক। একজন এমপি বলছে, আমি নাম বলবো না, একজন এমপি বলছেন যাদের ভোটার কার্ড থাকে তারা আবার কি করে উদ্বাস্তু হয়, তারা কি করে নাগরিকত্ব তাদের আবার আসে। বাস্তব কথা বলেছেন। কিন্তু আপনি ঠিক আমার বক্তব্যটাকে সামনে রেখে বলেছেন যে অশিক্ষিত। আপনি কতটা শিক্ষিত তার প্রমাণ এটাই পায় যে 2003 সালে যখন কালা কানুন তৈরি হয়েছিল, সেই কালা কানুনের পরে 71-এর পরে যারা ভারতবর্ষে এসেছে সেই মানুষরা সেই কালা কানুনের জন্য অবৈধ প্রমাণিত হয়েছে এবং সাংবিধানিক দিক থেকে। যদি সেই 3 সালের কালা কানুনটা তৈরি না হতো তাহলে এই মানুষরা অবৈধ ছিল না, তারা অবশ্যই ওই ভোটার কার্ড অনুসারে তারা ভারতবর্ষের নাগরিক। যেহেতু 2003 সালের কালা কানুন তৈরি হয়েছিল, এবং এটা বলতে কোথাও অকপটে স্বীকার করতে হবে যে বর্তমান কেন্দ্রীয় সরকারই সেই কালা কানুন এনেছিল। কিন্তু এনেছিল কেন সেটার বিষয়ে আমি একটু পরে যাচ্ছি, আগে এটাকে আমি সমাধানটা করে নিই। সেই 2003 সালের যখন আইন হয়ে গেল ভারতবর্ষে যে 71-এর পরে যারা ভারতবর্ষে এসে তারা এদেশে বেনাগরিক, তাহলে আপনার ভোটার কার্ড কারা তৈরি করলো? যারা ভোটার কার্ড তৈরি করলো তারা কি জানতো যে এরা বেনাগরিকে পরিণত হতে পারে? তাহলে যতই আপনি 71-এর পরে এসে তৃণমূল সরকারই হোক, সিপিএম সরকারই হোক বা কংগ্রেস সরকারই হোক, যারাই কিনা ভোটার কার্ড করে দিয়েছে রাতারাতি অন্ধকারে, সেটা সবকটা অবৈধতে পরিণত হবে যতক্ষণ না পর্যন্ত কাট অফ ডেট 14-র 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তারা ভারতবর্ষে যতক্ষণ না পর্যন্ত সিটিজেনশিপ কার্ড হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত ওই 2003 সালের কালা কানুন অনুসারে বেনাগরিক। অসীমবাবু একটু আগে বলে গেছেন। তাহলে আগে এই পড়াশোনাটা করতে হবে আপনার বা আপনাদের। আপনি কিছুই জানলেন না, একটা দল ত্যাগ করে এসে আর একটা দলে ঢুকেই রাজনৈতিক বিরোধিতা করতে হয়, তাই রাজনৈতিক বিরোধিতা করছেন। প্রকৃতপক্ষে জানুন যে সাংবিধানিক রুল কখন কোনটা ইমপ্লিমেন্ট হয়েছিল ভারতবর্ষে। 74 বছরের লড়াই। স্বর্গীয় প্রমথ রঞ্জন ঠাকুর যখন বাংলাদেশ থেকে তাড়া খেয়ে এসেছিল, আমি সেগুলো প্রসঙ্গে যাব, তাড়া খেয়ে এসেছিলেন যখন, মুসলিম লীগের সমর্থন করেননি উনি, এবং ভারতবর্ষের আঙিনাতে যখন এই 3-4টে জেলাকে আনতে চেয়েছিলেন এই দেশভাগের বলি থেকে, তখন ও পাশের মৌলবাদরা তার মাথার দাম রেখেছিল 10,000 টাকা। তারপর থেকে এসে এপারে আন্দোলন, এবং আন্দোলনের পরে
মুহুর্মুহুর মতুয়া সম্প্রদায় বা উদ্বাস্তু মানুষরা ভারতবর্ষে এসেছে, এবং সেই মতুয়া সম্প্রদায় এবং উদ্বাস্তু মানুষরা ভারতবর্ষে এসে রেল লাইনের পাশে, খালের পাশে, বিলের পাশে, যেখানে মানে পরিবেশ বলবো কি আর, সেটা যেখানে মানে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ, সেই সমস্ত জায়গাতে থাকতে বাধ্য হয়েছে। কেউ আমাদের দেখেনি। তো মধ্যে এমন একটা সিচুয়েশন আসলো 85 সালে, রাজীব গান্ধী এই একটা তৈরি করলো যে 71 সালে পরে যারা ভারতবর্ষে এসেছে তারা বেনাগরিক। কেন করলো? ভারতবর্ষের আসামে, একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা, ভারতবর্ষের আসামে আসু বলে একটা অরাজনৈতিক ছাত্র সংগঠন, যে সংগঠন তৎকালীন সময় সুপ্রিম কোর্টে কেস করেছিল 71-এর পর যে ওপার থেকে যারা আসছে তারা বেনাগরিক, যারা এবার ভারতবর্ষে অবৈধ নাগরিক, এদেরকে রোখা দরকার। কেন বেনাগরিক? যে যখন জওহরলাল নেহরুর সঙ্গে লিয়াকত আলী খানের চুক্তি হয়েছিল 51 সালে, যে ওপার বাংলাতে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যারা থাকছেন হিন্দু সংখ্যালঘুরা, তারা ওই দেশের সরকারের দ্বারা প্রোটেক্টেড হবে, এবং ভারতবর্ষে যারা সংখ্যালঘু মুসলিম তারা এই ভারতবর্ষের সরকারের দ্বারা প্রোটেক্টেড হবে। কিন্তু সেটা কিন্তু মানা হয়নি। অর্থাৎ সেই রুলস অনুসারে 71-এর 69-70 পর্যন্ত সেই পাকিস্তানের সাংবিধানিক রুল থেকে গেছে। কিন্তু যখন 71-এর ভাষাগত ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে সেই পাকিস্তানের রুল কিন্তু মানে সংবিধান কিন্তু ভেঙে গিয়ে নতুনভাবে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ হিসেবে কিন্তু সংবিধানে লেখা হলো। তার মানে সেই রুলটা অর্থাৎ সেই সংবিধান, পাকিস্তানের সংবিধান কিন্তু তখন আর থাকলো না। স্বাভাবিকভাবে 71 সালের পরে দেখা গেল ওপারের হিন্দুরা সবচাইতে বেশি অত্যাচারিত হয়েছে যখন বাংলাদেশ স্বাধীন হলো, এবং সেই সময় সবচাইতে বেশি ভারতবর্ষে হিন্দুরা এসছে। স্বাভাবিকভাবে যখন ওই চুক্তি 51 সালে লিয়াকত আলী আর জওহরলাল নেহরুর চুক্তি ভেঙে গেল সাংবিধানিক দিক থেকে 71-এ, স্বাভাবিকভাবে আসু বলতেই পারে যে এরা অবৈধ, কারণ এরা গণপ্রজাতান্ত্রিক দেশ থেকে আসছে, বাংলাদেশ থেকে, এরা কি করে ওই দেশে নির্যাতিত হয়। এর অনেক বড় ইতিহাস। তাই 85 সালে সুপ্রিম কোর্টের রায় ধরে রাজীব গান্ধীও পার্লামেন্টে পাশ করালেন, এবং 2003 সালে বিজেপি সরকার ওটাকে না জেনে, অর্থাৎ পরিস্থিতি না জেনে যখন ওটার উপর ভিত্তি করে কালা কানুন আনলো, সেই কালা কানুনের উপরে সিলমোহর দিল আরো এনডিএ সরকার। কিন্তু তখন যদি এরা জানতো যে প্রকৃত পক্ষে এত বড় রুল তৈরি হয়েছে, ইতিহাসে সবচাইতে জটিল সমস্যা এই সিএবি বা এই উদ্বাস্তু মানুষদের সমস্যা, তাহলে আজকে ওই কালা কানুনটা আনতো না। কিন্তু পরে বুঝতে পারার পরে সাংবিধানিক দিক থেকে আবার পরিবর্তনের পর পরিবর্তন হয়ে বর্তমানে যে সংবিধানের অবস্থানে আছে, সেটাকে কিন্তু এই বর্তমান রাজ্য সরকার সমর্থন করেছিল প্রথমে। আপনারা দেখেছেন যে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একসময় এটাকে সমর্থন করেছিলেন যে উদ্বাস্তু মানুষদের আমরা নাগরিকত্ব দেব। তার জন্য 5 বার ছুটে এসেছিলেন ঠাকুর বাড়িতে এবং বড়মার পা ধোয়া জল খেয়েছিলেন তো সবাই জানেন। আর এখন রাজনৈতিক কারণে যেহেতু ঠাকুর বাড়ির সমর্থন নেই, মুখ্য জায়গাতে ঠাকুরদের সমর্থন নেই, তাই উনি এখন এই বিলটার বিরোধিতা করছে এবং প্রত্যক্ষভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে উনি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে। আর একমাত্র কেন্দ্রীয় সরকারই পারে এই আইনটাকে সোসাইটিতে লাগু করাতে, অর্থাৎ ইমপ্লিমেন্ট করাতে। কিন্তু কেন্দ্রীয় সরকার এটাকে পশ্চিমবাংলাতে বিরোধিতার কারণে খানিকটা পিছিয়ে যাচ্ছে কিনা আমার জানা নেই। কিন্তু আমাদের মতুয়া সমাজের একত্রিত হয়ে থাকতে হবে, জাগরিত হয়ে থাকতে হবে এই বিলকে ইমপ্লিমেন্ট করার জন্য। যতক্ষণ না পর্যন্ত বিল ইমপ্লিমেন্ট সোসাইটিতে হচ্ছে, আমাদের আন্দোলন সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের কোথাও রুখবে না। এটা কিন্তু আমাদের কর্মকাণ্ডের প্রথম উদ্যোগ, সবে শুরু হয়েছে। সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা প্রতিবাদে মুখরিত হয়ে আন্দোলন শুরু করব।
আর এই আন্দোলনকে আমরা সেই চরম সীমায় নিয়ে যাব যে সীমায় আমাদের নিয়ে যাওয়া প্রয়োজন। আর এটা করতে পারে একমাত্র অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। আপনারা জানেন 2003 সালে কালা কানুনের পরে 2004 সালের 27শে ডিসেম্বর প্রথম এই কালা কানুনের বিরুদ্ধে ঠাকুর বাড়িতে অনশন বসেছিল। এরপরে 2010 সালে মেট্রো চ্যানেলে বিভিন্নভাবে আমরা দেখেছি সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত করে মতুয়া মহাসংঘ কিন্তু এক মঞ্চে গরু, গাধা, হরিণ, ছাগল, বাঘ সব কটাকে একসাথে জল খাইয়েছিল ওই মঞ্চের থেকে। আর সেটা আমরা ইতিহাসে কখনোই দেখিনি একমাত্র ওই মঞ্চ ছাড়া। দেখেছি 14 সালে সুব্রত ঠাকুরের নেতৃত্বে অনশন। তাহলে আপনাদের এই আন্দোলনের ফলে কিন্তু এই সিএ আজকে এই রকম জায়গাতে। অবশ্যই ঠাকুরবাড়ি একটা মুখ্য ভূমিকা নিয়েছিল, কিন্তু সেই মুখ্য ভূমিকার যারা পথপ্রদর্শক তারা হলেন আপনারা। আপনাদের একত্রিত অবস্থান ছাড়া এই আন্দোলনকে সংগঠিত করা সম্ভব নয়। শান্তনু ঠাকুর খালি একজন উপলক্ষ মাত্র হতে পারে, ঠাকুরবাড়ির একজন প্রতিনিধি উপলক্ষ মাত্র, কিন্তু আপনারা সংগঠিত হলে সেই উপলক্ষ একটা বৃহত্তর নক্ষত্রে পরিণত হতে পারে। আর এই বৃহত্তর নক্ষত্রের প্রতিষ্ঠার দাতা হচ্ছেন আপনারা। সে মতো অবস্থানে বিভিন্ন কুচক্রীরা মতো আন্দোলনকে ব্যর্থ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। তাদের প্রতি আমি একটা বার্তা দিতে চাই, মতুয়াদের সংগঠনকে দেখে, মতুয়াদের সংগঠিত অবস্থান দেখে অবিভক্ত ভারতবর্ষকে বিভক্ত করতে হয়েছে ঠিক ওই মেরুকরণ করে। তা না হলে এই মানুষদের যে জাগরণ তৎকালীন সময় গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে, তৎকালীন সময় প্রমোদ রঞ্জন ঠাকুরের নেতৃত্বে, তৎকালীন সময় যোগেন মণ্ডলের নেতৃত্বে, দ্বারকীনাথ বারুরীর নেতৃত্বে, মুকুন্দ বিহারী মন্ডলিকের নেতৃত্বে যে আত্মজাগরণ, যে রাজনৈতিক জাগরণ ছিল তা দেখে ভয় পেয়েছিল বর্ণবাদ এবং রাজনৈতিক নেতারা। সে মতো অবস্থানে এই অবস্থানেও সেই আত্মজাগরণ উঠে আসছে। এই আত্মজাগরণ এমন সীমায় পৌঁছবে যে রাজনৈতিক অধিকার আমরা নিয়ে ছাড়বো, ছিনিয়ে নিয়ে ছাড়বো। এটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল রূপরেখা, যেটা ছিল আমরা 3 টাইম আমরা অবিভক্ত ভারতবর্ষে আমরা ব্রিটিশ পিরিয়ডে আমরা কিন্তু রাজনীতি করার সুবিধা পেয়েছিলাম। সেই রাজনীতিতে আমরা দেখেছিলাম 14 জন থেকে 15 জন এমএলসি এই সম্প্রদায়ের মানুষ পার্লামেন্ট কাঁপিয়েছিল। তখন তো পার্লামেন্ট ছিল না, তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ছিল, যার প্রতিনিধি ছিল পিআর ঠাকুর, যার প্রতিনিধি ছিল ডক্টর বি.আর. আম্বেদকর পর্যন্ত। ডক্টর বি.আর. আম্বেদকর কোত্থেকে প্রতিনিধি হয়েছিলেন আপনারা জানেন? যশোর থেকে প্রতিনিধি হয়ে পার্লামেন্ট, তখন সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার মেম্বার হয়েছিল। আজকে কিন্তু যে সংবিধান ভারতবর্ষে রচনা হয়েছে, তখন যদি মতুয়া বা এই মানুষরা যদি ওনাকে এনে ভারতবর্ষ থেকে না পার্লামেন্টের মেম্বার করত, গণপরিষদের মেম্বার করত, তাহলে আজকে সংবিধান পেতাম না। কিন্তু যে মানুষদের এত বড় অবদান, দেশ ভাগ করে সেই মানুষদের অবদানকে কেটে দিয়ে তাদের ইতিহাসকে মুছে দিয়েছে এই বর্ণবাদ, এই রাজনৈতিক চক্রান্তকারী লোকেরা। সেখানে আবার যখন ইতিহাস তৈরি হতে যাচ্ছে, তখন সামগ্রিক দিক থেকে আবার কালা কানুন তৈরি করে একটা জায়গা তৈরি করেছিল। তখন এই সব দলের লোকেরা সমর্থন করেছিল কালা কানুনকে। আমি একদিকে যেমন বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো, তেমনি ধিক্কার জানাবো সেই সমস্ত মানুষকে যারা এই ভারতবর্ষের মানুষদেরই উপেক্ষিত করে তারা পূর্ব পাকিস্তানি বানিয়েছিল। আবার তারা ভারতবর্ষের মাটিতে যখন ফিরে এসেছে তাদেরকে আবার নাগরিকত্ব না দেবার জন্য অস্বীকার করতে চাইছে। এই সমস্ত মানুষকে ধিক্কার জানাই। আর এরাই রাজনৈতিক দলে পরিণত হয়ে আগামী দিনে আমাদেরকে আবার ভারতবর্ষ থেকে উচ্ছেদ করে ছাড়বে। তাই ততক্ষণ না পর্যন্ত আমরা থামবো, যতক্ষণ না পর্যন্ত সিএ সোসাইটিতে ইমপ্লিমেন্ট হয়ে একজন মানুষ বাকি থাকবে, একজন মানুষ সিটিজেনশিপ কার্ড থেকে বাকি থাকবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। বড় মা যে পথ দেখিয়েছিলেন, সে পথটা শুধু এইখানে সীমিত নয়, অনেক বৃহত্তর, অনেক দূর পর্যন্ত দেখেছিলেন। এখনকার সময় আমাদের সাধুগুরু গোসাই পাগলরা আছেন যারা অনেক শক্তি ধরেন। আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা প্রতিটা সম্মেলনে কমপক্ষে একজন করে দুজন যাওয়ার চেষ্টা করবেন। সেখানে শুধু ঠাকুর বাড়িতে আমি খিচুড়ি খেয়ে চলে আসলাম, শুধু ঠাকুর বাড়িতে একটু কথা শুনে চলে আসলাম নয়, আপনারা সাধুগুরু গোসাইরা বাবা হরিচাঁদ ঠাকুরের সময় যে মুখ্য ভূমিকা নিয়েছেন,
গুরুচাঁদ ঠাকুরের সময় যে মুখ্য ভূমিকা নিয়েছেন, সেই মুখ্য ভূমিকা আগামী দিনেও কিন্তু আপনাদের নিতে হবে। আপনাদের শক্তি, আপনাদের বৃদ্ধি, আপনাদের আগামী দিনের সমৃদ্ধি কিন্তু গুরুচাঁদ ঠাকুর তার নৈতিক শিক্ষায় দিয়ে গেছে। সেই নৈতিক শিক্ষাকে জাগরিত করে আপনার সন্তান গ্রাজুয়েশন করেছে, আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গাতে আজকে বিভিন্ন সরকারি চাকরি করছে। তাই রাজনৈতিক অবস্থান, ধর্মীয় অবস্থান, সামাজিক অবস্থানকে আরো শক্তিশালী করবার জন্য, পরবর্তী প্রজন্মকে আরো বেশি গতিশীল করে দেওয়ার জন্য কিন্তু আমাদের আন্দোলনকে রুখলে চলবে না। তাই আগামীতে আপনাদের মুখ্য ভূমিকা নেওয়া প্রয়োজন। আগামীতে আপনাদের প্রত্যেক ঘর থেকে সক্রিয়ভাবে মতুয়া আন্দোলনে থাকা প্রয়োজন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সারা ভারতবর্ষ জুড়ে এমন জায়গা পাবে যেটা ছিল গুরুচাঁদ ঠাকুরের, যেটা ছিল হরিচাঁদ ঠাকুরের একমাত্র স্বপ্ন, যেটা ছিল প্রমথরঞ্জন ঠাকুরের একমাত্র স্বপ্ন। আর একমাত্র অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ স্বার্থবিহীন, নিঃস্বার্থভাবে মতুয়াদের কথা বলেছে, আগামীতে নিঃস্বার্থভাবে মতুয়াদের কথা বলবে। সে রাজনৈতিক প্রেক্ষাপটে হোক, সামাজিক প্রেক্ষাপটে হোক, অর্থনৈতিক প্রেক্ষাপটে হোক, ধর্মীয় প্রেক্ষাপটে হোক, সমস্ত জায়গাতে নিঃস্বার্থভাবে মতুয়া মহাসংঘই কথা বলবে। তাই মতুয়া মহাসংঘকে বরিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আপনাদের মতুয়া মহাসংঘকে তার পুনর্বিন্যাস এবং আগামী দিনের সমস্ত স্তরভিত্তিক অবস্থানে তার বিন্যাস করা প্রয়োজন, আর সেটা আপনারা করুন। এর মধ্যে থেকে আপনারা দেখছেন ছোট ছোট সংগঠন গজিয়ে উঠছে, ছোট ছোট রাজনৈতিক নেতারা আপনাদের ডেকে নিয়ে বিভিন্ন কথা শোনাচ্ছে। তারা কিন্তু আগামী দিনে থাকবে না, তারা কিন্তু রাজনৈতিক পরিবর্তন হলে তারা থাকবে না। কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কোনো রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজন নেই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আপনাদের নিয়ে তৈরি হয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আপনাদের জন্য তৈরি হয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা বলার জন্য তৈরি হয়েছে। তাই সে মতো অবস্থাতে এর শক্তি বৃদ্ধি মানে আপনার পরিবারের শক্তি বৃদ্ধি। আপনারা প্রত্যেকজন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিবারের এক একজন সদস্য। সে মতো অবস্থাতে পশ্চিম বাংলাতে যদি আমরা 3 কোটি মতুয়া থেকে থাকি, তাহলে সেই 3 কোটি মতুয়া যদি আমরা সেই পরিবারের সদস্য হই, তাহলে আমরা কত বড় শক্তি ধরতে পারি। কোন রাজনৈতিক দল আমাদের থেকে শক্তিশালী হতে পারে কি? আপনারা জবাব দিন। কোন রাজনৈতিক দল আমাদের থেকে বেশি শক্তিশালী হতে পারে না। আমরাই আগামী দিনের একটা স্বয়ংসম্পূর্ণ রাজনৈতিক দল, সেটা কিন্তু মাথায় রাখবেন। স্বয়ংসম্পূর্ণ একটা রাজনৈতিক দল। আর একে ভাঙানোর জন্য ঠিক ভোট এলে অমুকে 10 কোটি, অমুকে 1,25,000 পাট্টা, অমুকে এই একটু অভ্যর্থনা দেওয়া, অমুকে এই নিয়ে কথা বলা, এই কিন্তু ঠিক ভোটের আগে এদের নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। আমাদের নিয়ে শোরগোল আর কাউকে করতে দেওয়া যাবে না। শোরগোল যদি করতে হয়, নিজেদের মেরুদণ্ডে দাঁড়িয়ে নিজেদের শোরগোল করতে হবে, আর সেই শোরগোলের জয়গান নিজেদেরই সেই ফল খেতে হবে। এছাড়া বাইরের লোককে আমাদের ফল খেতে দেওয়া যাবে না। যার যোগ্যতা নেই, যার কর্মেরই অধিকার নেই, সে এসে আমাদের উপর ছড়ি ঘড়িয়ে আমাদেরকে অশিক্ষিত বলে যায়, তাকে যোগ্য জবাব দিতে হবে আগামী দিনে। দেবেন তো? যোগ্য জবাব দিতে হবে তাদেরকে। যে ভোটের আগে মতুয়াদের একটু খই ছিটিয়ে দিলাম, মতুয়াদের একটু এই দানা পানি ছিটিয়ে দিলাম, তাতে মতুয়ারা বিক্রি হয় না। মতুয়ারা শিব শাবক, মতুয়ারা হরিচাঁদ ঠাকুরের আদর্শে, আধ্যাত্মিক নীতিতে তারা পরিচালিত হয়। সেটাই হচ্ছে মুখ্য কথা। প্রত্যেকটা জায়গাতে আপনারা চেষ্টা করবেন। এবারে মতুয়া ধর্ম মহামেলা, যেটা বারুণী মেলা আমরা করতে পারিনি কোভিড মহামারীর জন্যে, আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে মিলন ঘটাতে পারেননি, একসাথে মিলিত হতে পারেননি। সেই অভাবকে পূর্ণ করবার জন্য এবার রাস উৎসবকে আমরা সেই স্তরে নিয়ে গিয়ে করতে চাইছি। তাই সকলের উপস্থিতি কামনা করি। সকলের রাসের দিন দুটো প্রসাদ নিয়ে সকলের মেলবন্ধনের মধ্য দিয়ে রাস উৎসবকে আরো সার্থক করে তুলবেন, সেই আশা রেখে সকলকে আমার প্রণাম, ভক্তি, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া ভক্তের জয়।